5 বছর আগে সুপার সাইক্লোন আমফান বিধ্বস্ত করে দিয়েছিল বাংলার বিস্তীর্ণ এলাকা। হাজার হাজার মানুষ ঘর হারিয়েছিলেন, লক্ষ লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর সেই সময় কেন্দ্রের তরফে বাংলার জন্য হাজার হাজার কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছিল, যাতে দ্রুত ত্রাণ এবং পুনর্গঠনের কাজ করা যায়। কিন্তু সেই অর্থের ব্যবহার নিয়ে প্রথম থেকেই উঠেছিল গুরুতর অভিযোগ। বহু জায়গায় ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছিলেন যে প্রকৃত প্রাপকেরা ত্রাণ পাননি, আর অন্যদিকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অযোগ্য ব্যক্তিদের নামে টাকা বরাদ্দ, ভুয়ো তালিকা তৈরি, এমনকি বাড়ি না ভাঙলেও ক্ষতিপূরণ টাকা পাওয়ার মতো অভিযোগ সামনে এসেছিল। আর এবার সেই পুরনো অভিযোগে আবার নতুন করে রাজনৈতিক বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে। বুধবার 22শে জুলাই বিধানসভার বাজেট পরবর্তী আলোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, ভারতের মহা হিসাব নিরীক্ষক বা ক্যাগের রিপোর্টে যাদের নাম থাকবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী এফআইআর দায়ের করা হবে। আর সেখানে যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কোনো প্রাক্তন মন্ত্রী বা বড় রাজনৈতিক নেতার নাম থাকে, তাহলেও কাউকে ছাড়া হবে না বলে একেবারে স্পষ্টত জানিয়ে দিয়েছেন তিনি। বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, আইনের চোখে সবাই সমান। কেউ মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা বড় রাজনৈতিক নেতা হলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, এমন কোনো প্রশ্ন নেই। ক্যাগ রিপোর্টে যাদের বিরুদ্ধে অনিয়মের উল্লেখ থাকবে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করবে এবং প্রয়োজনে রাজ্যপালের কাছেও সুপারিশ পাঠানো হবে। সবথেকে গুরুত্বপূর্ণ ঘোষণা, আগামী 25শে জুলাই বিধানসভায় আমফান ত্রাণ সংক্রান্ত ক্যাগ রিপোর্ট পেশ করা হবে। আর এরপর সেই রিপোর্ট নিয়ে বিধানসভায় বিস্তারিত আলোচনা হবে। সেই আলোচনার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সরকার। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনবো। বিগত সরকারের সময়ে আমাদের ক্যাগ রিপোর্টগুলি যা কার্যত ম্যান্ডেটারি ছিল, এই মহতী সদনে পেশ করা এবং তার উপরে আলোচনা, ডিসকাশন ইত্যাদি করা। আপনারা জানেন যে কাজটা হয়নি। এর সাথে সাথে লোকায়ুক্তের রিপোর্টও এই হাউসে প্রতি বছর প্লেস করা বাধ্যতামূলক ছিল, যা বিগত সরকার করেননি। আমরা এক্ষেত্রে খুব পরিষ্কার বলতে চাই, আগামী 25 তারিখে ক্যাগের রিপোর্টগুলো তো প্লেস হবেই, পরবর্তী সেশনে আমরা ক্যাগের রিপোর্ট নিয়ে ডিসকাশন এবং তার যে রেকমেন্ডেশন রয়েছে তার উপরে সিদ্ধান্ত করব এবং যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে আমরা মহামান্য রাজ্যপালের কাছে সুপারিশ করব, তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। আর এখানেই সামনে আসছে আরো বড় প্রশ্ন। শুভেন্দু অধিকারীর দাবি, ক্যাগ রিপোর্ট বিধানসভায় পেশ করা সাংবিধানিকভাবে বাধ্যতামূলক। শুধু ক্যাগ নয়, লোকায়ুক্তের রিপোর্টও নিয়ম অনুযায়ী বিধানসভায় রাখতে হয়। কিন্তু আগের তৃণমূল সরকারের সময় দীর্ঘদিন ধরে এই বাধ্যবাধকতা মানা হয়নি বলে অভিযোগ তার। অর্থাৎ রিপোর্ট তৈরি হলেও তা জনসমক্ষে আনা হয়নি এবং বিধানসভাতেও আলোচনা হয়নি। আর এই অভিযোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে এমন একটি নথি যার কপি আজ তাক বাংলার হাতে এসেছে। আর সেই চিঠি অনুযায়ী 2021 সালেই তৎকালীন মমতা ব্যানার্জি সরকারের কাছে আমফান সংক্রান্ত ক্যাগ তদন্তের রিপোর্ট পৌঁছে গিয়েছিল, কিন্তু সেই রিপোর্ট বিধানসভায় পেশ করা হয়নি। যদি এই দাবি সত্যি হয় তাহলে প্রশ্ন উঠবেই, কেন সেই রিপোর্ট 4 বছর ধরে জনসমক্ষে আনা হলো না? রিপোর্টে এমন কি ছিল যা নিয়ে আলোচনা এড়িয়ে যাওয়া হয়েছিল? সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। এবারে আপনাদেরকে দেখাবো সেই রিপোর্ট, যে রিপোর্টের কথা আমরা বলছি। এই হচ্ছে সেই রিপোর্ট, যে রিপোর্ট এসেছে আমাদের হাতে। আর এই রিপোর্টে কি লেখা রয়েছে সেটা এবার আপনাদেরকে শোনাই,
যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এই যে কমপ্লেন, এবং এখানে কিন্তু কমপ্লেন নাম্বারও দেওয়া রয়েছে, লেখা রয়েছে যে স্যার, উইথ রেফারেন্স টু অ্যাবাভ আই এম ডাইরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট দ্য ম্যাটার রেফার্ড টু ইন দ্য কমপ্লেন ওয়াজ examined by the field audit parties during the complaints audit of post আমফান রিলিফ অ্যান্ড রেস্টোরেশন ওয়ার্কস। অর্থাৎ এটা যে আমফানের সময়কার সেইটা কিন্তু এই রিপোর্ট অনুযায়ী একদম দেখা যাচ্ছে। এবং আমি আপনাদেরকে ডেটটা দেখাবো, এটা কিন্তু 17/7/2026 ডেটটা যদি দেখেন তাহলে সেক্ষেত্রে এটা আপনারা বুঝতে পারবেন। এই যে লেটারটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আমফান দুর্নীতি নিয়ে অভিজিৎ দাসকে পাঠানো ক্যাগের জবাবি চিঠি হচ্ছে এটা, এবং এই চিঠিতেই কিন্তু পুরো বিষয়টা একেবারে তুলে ধরা হয়েছে এবং আরও লেখা রয়েছে, দ্য ইরেগুলারিটিস কনসার্ন উইথ দ্য ড্যামেজড বোটস, নেটস অ্যান্ড হুন্ডিস টু ফিশারম্যান হ্যাভ অলরেডি বিন incorporated in para number 4.11 of CAG's audit report during the year March 2021। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু 2021 সালের যে ঘটনা, সেই ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, এবং ফিশারম্যানদের যে বোট, নেট কি তাদের ড্যামেজ হয়েছিল সেই পুরো বিষয়টা কিন্তু ক্যাগ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এবং এই পুরো বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে। যদি ভালো করে এই রিপোর্টটা দেখেন সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টেও কিন্তু লেখা রয়েছে যে সাবজেক্ট ডিমান্ড ফর সিবিআই ক্যাগ ভিজিলেন্স ইনভেস্টিগেশন ইনটু দ্য alleged আমফান ফিশারম্যান রিলিফ স্ক্যাম ইন ডিস্ট্রিক্ট অফ সাউথ 24 পরগনা। দু সালের মে মাসে ঘন্টায় 130 কিলোমিটারেরও বেশি গতির ঝড় নিয়ে আছড়ে পড়েছিল সুপার সাইক্লোন আমফান। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ একাধিক জেলা কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। হাজার হাজার কাঁচা বাড়ি ভেঙে পড়ে, বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়, কৃষি, মৎস্য পরিকাঠামো সর্বত্র ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়। আর এই বিপর্যয়ের পর কেন্দ্রীয় সরকার 2 দফায় মোট 3,750 কোটি টাকা আর্থিক সাহায্য দেয় বলে বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্দেশ্য ছিল ক্ষতিগ্রস্ত মানুষের হাতে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া এবং পুনর্গঠন নিশ্চিত করা। কিন্তু কিছুদিনের মধ্যেই বিভিন্ন জেলা থেকে একের পর এক অভিযোগ উঠতে শুরু করে। অভিযোগ ছিল প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে রাজনৈতিক পরিচিতদের নাম তালিকায় ঢোকানো হয়েছে। যাদের বাড়ি ভাঙেনি তারাও ক্ষতিপূরণ পেয়েছেন, আবার অনেক প্রকৃত ক্ষতিগ্রস্ত দীর্ঘদিন কোনো সাহায্যই পাননি। কোথাও কোথাও স্থানীয় মানুষ প্রকাশ্যে বিক্ষোভও দেখিয়েছিলেন। আর এই অভিযোগের জেরে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে বিশেষ ক্যাগ যখন তদন্ত শুরু হয় তখন দাবি করেছে বর্তমান সরকার। শুভেন্দু অধিকারীর বক্তব্য যে তদন্ত শেষ হলেও তৎকালীন সরকার সেই রিপোর্ট বিধানসভায় পেশ করেনি, এবং রিপোর্টে যাদের বিরুদ্ধে সুপারিশ ছিল তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো মুখ্যমন্ত্রীর কথা। এক্ষেত্রে আমি আপনাদের কাছে স্মরণ করিয়ে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি আমফানের সময় 2 দফাতে 3750 কোটি টাকা দিয়েছিলেন, এবং আমফানে বড় দুর্নীতি হয়, কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে বিশেষ ক্যাগ তদন্ত হয়েছিল। সেই তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি, হাউসে প্লেস করা হয়নি, এবং সেই তদন্ত রিপোর্টে যাদেরকে অভিযুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল সেটাও করা হয়নি। আমাদের ইউসিসির জন্য কমিটি হয়েছে, আপনারা জানেন। প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই মহোদয়ের নেতৃত্বে সেই রিপোর্ট চলে আসবে আমাদের কাছে, তার প্রক্রিয়া শেষ হলে।
আমরা বিশেষ অধিবেশন বসানোর জন্য রাজ্যপাল মহোদয়ের মাধ্যমে আপনার কাছে সুপারিশ করব, যাতে আমফানের বিশেষ ক্যাগ রিপোর্ট সহ ক্যাগ রিপোর্ট নিয়ে এই হাউসে ডিসকাশন হয় এবং বড় বড় ভাষণ যারা দিচ্ছেন গতকাল এক ঝুড়ি লোক নিয়ে, তাদের মুখোশটাও আমরা অতি দ্রুত খোলার ব্যবস্থা করব। এখন প্রশ্ন হলো, ক্যাগ আসলে কি খুঁজে পেয়েছিল? এই মুহূর্তে সেই উত্তর প্রকাশ্যে নেই, কারণ রিপোর্ট এখনো আনুষ্ঠানিকভাবে বিধানসভায় পেশই হয়নি। ফলে রিপোর্টের পূর্ণাঙ্গ বিষয়বস্তু নিয়ে নিশ্চিত মন্তব্য করা সম্ভব নয়। তবে বর্তমান সরকারের দাবি, রিপোর্টে যে পর্যবেক্ষণ রয়েছে তার ভিত্তিতেই ভবিষ্যতের আইনি পদক্ষেপ নির্ধারণ করা হবে। রাজনৈতিকভাবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার কেন্দ্র। আমফানের সময় এই এলাকা থেকেও ত্রাণ বন্টন নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল। সেই কেন্দ্রের সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। অতীতে বিরোধীরা অভিযোগ তুলেছিল ডায়মন্ড হারবার এলাকায় ত্রাণ বন্টনে বড় ধরনের অনিয়ম হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে একটি বিষয় স্পষ্ট করে বলা জরুরি, এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি যে বিশেষ ক্যাগ রিপোর্টে ডায়মন্ড হারবার বা অভিষেক ব্যানার্জি সম্পর্কে কোনো নির্দিষ্ট পর্যবেক্ষণ বা মন্তব্য রয়েছে কিনা। রিপোর্ট প্রকাশের আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। এদিকে বিধানসভায় শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর রাজনৈতিক চাপ আরও বেড়েছে, কারণ তিনি শুধু রিপোর্ট প্রকাশের কথাই বলেননি, স্পষ্ট জানিয়ে দিয়েছেন রিপোর্টে নাম থাকলে রাজনৈতিক পরিচয় দেখে কোনো রকমের ছাড় দেওয়া হবে না। এই ঘোষণায় রাজনৈতিক তাৎপর্যও কম নয়। দীর্ঘদিন ধরে বিরোধীরা অভিযোগ করে এসেছে আমফান ত্রাণে দুর্নীতির অভিযোগের কোনো পূর্ণাঙ্গ তদন্ত হয়নি। এখন সেই অভিযোগের ভিত্তিতে যদি ক্যাগ রিপোর্ট সামনে আসে এবং তার ভিত্তিতে এফআইআর দায়ের হয়, তাহলে বাংলার রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হতে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগের জবাব কি হবে সেটাও এখন গুরুত্বপূর্ণ, কারণ রিপোর্ট এখনো আনুষ্ঠানিকভাবে পেশ হয়নি। রিপোর্ট প্রকাশের পর তৃণমূল তাদের অবস্থান স্পষ্ট করতে পারে। আইনি এবং রাজনৈতিক দুই ক্ষেত্রেই বিষয়টি বড় বিতর্কের রূপ নিতে পারে। বিশেষজ্ঞদের মতে, ক্যাগ রিপোর্ট নিজে কোনো ফৌজদারি রায় নয়, এটি একটি সাংবিধানিক নিরীক্ষা রিপোর্ট, যেখানে সরকারি অর্থের ব্যবহার নিয়ে পর্যবেক্ষণ এবং সুপারিশ থাকে। কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিতে হলে তদন্তকারী সংস্থাকে স্বাধীনভাবে প্রমাণ সংগ্রহ করতে হবে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ফলে রিপোর্টে কোনো নাম থাকলেই স্বয়ংক্রিয়ভাবে অপরাধ প্রমাণ হয়ে যায় না। তবে রিপোর্টে উল্লেখিত তথ্য ভবিষ্যতের তদন্তের গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে। এখন নজর 25শে জুলাইয়ের দিকে, সেদিন যদি সত্যি বিধানসভায় বহু প্রতীক্ষিত ক্যাগ রিপোর্ট পেশ হয়, তাহলে 5 বছর ধরে ঘুরে বেড়ানো অসংখ্য প্রশ্নের কিছু উত্তর সামনে আসতে পারে। রিপোর্টে কি বলা হয়েছে, কার বিরুদ্ধে কি পর্যবেক্ষণ রয়েছে, কি সুপারিশ রয়েছে এবং বর্তমান সরকার তার ভিত্তিতে কি পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। এই বিষয় অবশ্যই এখনই পরিষ্কার, আমফান শুধু একটি প্রাকৃতিক বিপর্যয়ের নাম নয়, বাংলার রাজনীতির এখন একটি বড় রাজনৈতিক এবং প্রশাসনিক পরীক্ষার প্রতীক। দুর্নীতির অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে সেই অর্থ ছিল দুর্গত মানুষের অধিকার। আর যদি অভিযোগ প্রমাণিত না হয়, তাহলে রাজনৈতিক অভিযোগেরও জবাব সামনে আসবে। সত্যিটা কি, তার উত্তর লুকিয়ে রয়েছে বহু প্রতীক্ষিত ক্যাগ রিপোর্টে। আর সেই রিপোর্ট প্রকাশের পরে স্পষ্ট হবে 5 বছর ধরে চাপা পড়ে থাকা আমফান ত্রাণ বিতর্ক নিয়ে এবার সত্যিই নতুন মোড় নিতে চলেছে, নাকি রাজনৈতিক সংঘাতের আরেকটি অধ্যায় শুরু হতে চলেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আর অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।